নমস্কার, আবার আমরা ফিরে এলাম বাংলা ভাগের র্যাটপিফারি ও খুঁটিনাটিতে। এবার আমরা আরও খুঁটিনাটিতে যাব। এবার আমরা বেশ কিছু জিনিস জানবো ওনার কাছ থেকে। নির্বাচনের পরে আবার কি হলো তার বিস্তারিত একটা বিবরণ। হ্যাঁ, আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি, খুঁটিনাটি থেকে আরো খুঁটিনাটিতে। এত দূর অবধি তো আমরা জেনেছি যে 46-এর একটা নির্বাচন হলো, নির্বাচনের ফলাফলটাও আমরা আলোচনা করেছি। সেখানে বিপুলভাবে জয়ী হলেন কোন দল? অল ইন্ডিয়া মুসলিম লীগ। তারপরেই আবার ন্যাশনাল কংগ্রেস, ঠিক পরে 114 এবং 86, গ্যাপটা অনেকখানি। 114 হচ্ছে মুসলিম লীগ আর 86 হচ্ছে আপনার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তার মানে কত? 114 আর 86 তো 200 হলো। 200, তারপরে 50টা সিট রইল। ছোট ছোট অনেক বললাম গতবারের ইলেকশনে। আমরা আলোচনা করছিলাম 1946-এর ফলাফল, সেই মনে আছে? বিপুলভাবে জয়ী হলেন আমাদের মুসলিম লীগ। জিন্না তখন সর্বময় কর্তা, পাকিস্তান নিয়ে নেবে, লড়কে লেঙ্গে পাকিস্তান, এবং সেই নিয়ে তো একটা তুমুল চলছে, বিরোধ এবং বিবাদ চলছে আমাদের দিল্লিতে। ওদিকে যেটা হলো যে ব্রিটিশ সরকারেরও কিন্তু পরিবর্তন হলো। আমাদের সর্বময় কর্তা আমাদের উইনস্টন চার্চিল, উনি পরাজিত হলেন, লেবার পার্টি ফিরে আসলো। ক্লেমেন্ট অ্যাটলি, তিনি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, মনে আছে? 1946-এর। এবং তার সঙ্গে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া কে হলেন? স্যার পেথিক লরেন্স। আচ্ছা, এরাই কিন্তু এখানে আসলো সেই ক্যাবিনেট মিশন প্রপোজাল নিয়ে, প্রস্তাব। এই ক্যাবিনেট মিশন প্রপোজালটা 1946 সালে আসলো। এর সঙ্গে 3 জন ছিলেন, ওই স্যার ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। এরা সবই ছিলেন উচ্চ পদে আসীন। কেউ হয়তো পুরো ডিফেন্স দেখতেন, কেউ ট্রেড দেখতেন। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ক্লেমেন্ট অ্যাটলি সাহেব, তিনি তার হাউস অফ কমন্স এবং বাকিদের সবাইকে পার্লামেন্টে তাদেরকে বুঝিয়েছেন যে এবার কিন্তু সময় হয়েছে বিদায় নেবার, এবার আমরা ভারত ছাড়ব। এবং তার জন্যেই আমি পাঠালাম, কাকে পাঠালাম? আমাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যারা, তাদেরকে একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি করে পাঠালাম, ক্যাবিনেট মিশন। 3 জন খুব মস্ত বড় ওখানকার লিডার, তাদেরকে পাঠানো হলো। তারা একটা মস্ত বড় পরিকল্পনা নিয়ে আসলো। পরিকল্পনায় কি বলা হলো? পরিকল্পনায় বলা হলো 46-এর নির্বাচন তো হয়েছে, এবারে আমরা বুঝে গেছি যে কোন জায়গায় মুসলমান সম্প্রদায় বেশি, তারা কি চাইছে, কোন জায়গায় হিন্দু সম্প্রদায় বেশি, এবং কোন জায়গায় হিন্দু মুসলমান সব মিলিয়ে আছে। তাহলে আমরা একটা প্রস্তাব দিচ্ছি। প্রস্তাবটা কি? প্রস্তাবটা হচ্ছে যে একটা ওই যুক্তরাজ্যর মতন কাঠামোতে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হবে, সেরকম একটা লুজলি ফেডারেল কন্ডিশনে বা ওরকম কাঠামোতে শাসন হবে। আমরা তো ছেড়ে চলে যাব, তোমরা ভারতবাসী, তোমরাই তোমাদের দেশটাকে দেখো। ভারত ভাগের কথা কিন্তু একবারও বলা হয়নি তখন ক্যাবিনেট মিশনে। কি বলা হলো? বলে যেসব রাজ্য বা যেসব জায়গা একটি সম্প্রদায় বেশি, তারাই সেই জায়গাটিকে স্বায়ত্ত শাসন করবে। যদি সেটা এক সম্প্রদায় হিন্দু সম্প্রদায় হয়, তাহলে হিন্দু সম্প্রদায় সেখানে একটা প্রাদেশিক একটা আইনসভা করে সেখানে তারা শাসন করবে। ঠিক তেমনি যদি সেটা অন্য সম্প্রদায় হয়, তারাও তাহলে সেরকম একটা নিজেদের মধ্যে আইনসভা করে নিয়ে করবে। এবং যদি এমন কিছু অঞ্চল থাকে সেখানে 2 সম্প্রদায়ের জনসংখ্যা আছে, তাহলে তারা নিজেদের মধ্যে একটা যুক্তভাবে শাসন করবে। এই 2 সম্প্রদায়ের জনসংখ্যা বেশি, সেটা ছিল শুধু 2 জায়গায়, যুক্ত পাঞ্জাব আর যুক্তবঙ্গে। বাকি জায়গাটা ছিল কিন্তু কম সমস্যার। আচ্ছা, এই ব্যাপারটা তো ভালো। এবং এরাই কি করবে? রিপোর্ট করবে আমাদের কেন্দ্রকে। সেই কেন্দ্র তারা 2-3টে জিনিস দেখবে। তারা দেখবে পররাষ্ট্র নীতি, তারা দেখবে ওই স্বরাষ্ট্রনীতি, আর তারা দেখবে ওই ডিফেন্স। ঠিক আছে, এই 3টে দেখবে। আর বা কমিউনিকেশনটাও দেখবে, জনসংযোগটা দেখবে। কিন্তু বাকি যে কাঠামোটা আছে, তারা এই 3টে প্রদেশের মানে আলাদা করে যে স্বায়ত্ত শাসন হবে, তারাই দেখবে। মন্দ নয়, ঠিকই হলো।
কি যেটা হলো, যেটা মস্ত বড় আজকের দিনে ভাবার বিষয়, যে ইতিহাস কোন দিকে মন নেয় ছোট্ট ঘটনায়। জুলাই মাসের 10 তারিখে তৎকালীন যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ছিলেন প্রেসিডেন্ট, সভাপতি জওহরলাল নেহরু সাহেব, তিনি বললেন যে ঠিক আছে এখন তো এটা হোক, তারপরে প্রাদেশিক আইনসভায় আমরা নিজেদের মধ্যে করে সংখ্যাগরিষ্ঠতা করে নিয়ে আমরা ম্যানেজ করে নেব। নিজেদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে আমরা ম্যানেজ করে নেব, তার কথাটা দাঁড়ালো কি? তার মানে যেখানে মুসলমান সম্প্রদায় বেশি বা যেখানে হিন্দু আর মুসলমান একসাথে আছেন, তাদের মধ্যে কালে কালে দেখা যাবে যে হিন্দুরা সেই প্রভাব খাটিয়ে মুসলমানদের সংখ্যালঘু করে দেবে। আচ্ছা, এইটা যখন শুনলেন জিন্না সাহেব, উনি মালাবার হিলসে ওনার বিয়েখার বাড়ি, আমি ওই বাড়িতে গিয়েছি বাড়ির পাশ দিয়ে, ওই মালাবার হিলসের বাড়িটা এখনো কিন্তু ওই বন্ধ থাকে, ওটা কোনো মিউজিয়ামও করা হয়নি, কোনো আর্কাইভও নেই, মস্ত বড় বাড়ি। এবং সেই বাড়িতে উনি তখন একটা ঘোষণা করলেন, এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না, আমরা একটা ডাইরেক্ট অ্যাকশন করব। এই প্রসঙ্গে আমার কোনো কথা নয়, আর অনেক সহ্য করেছি, অনেক সমঝোতা করেছি, কিন্তু যেটা শুনলাম যে কালে কালে হিন্দুরা এখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে নিয়ে তারাই কর্তৃত্ব ফলাবে, এটা তো হতে পারে না। এই হলো হচ্ছে 46-এর যে মস্ত বড় দাঙ্গা হলো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। এ নিয়ে তো অনেক বিস্তর লেখালেখি হয়েছে, এই প্রসঙ্গেই যাওয়া নয়, কিন্তু এটার সূত্রপাতটা এইখান থেকে। এবং অবাক ব্যাপার, কলকাতাতে এত বড় দাঙ্গা হয়েছে, কিন্তু পূর্ব বাংলায়, ঢাকাতে তো এত বড় দাঙ্গা হয়নি। এর আগে কম বেশি দাঙ্গা অনেক হয়েছে। তাহলে একটা ব্যাপার বুঝতে হবে যে এই দাঙ্গার পেছনে সংবাদপত্র, সংবাদ মাধ্যম। তো আমার আপনার কাছে একটাই জানার ইচ্ছে ছিল যে তখনকার পটভূমিতে মিডিয়া বা সংবাদ মাধ্যমের কি রোল ছিল এবং কোন কোন প্রধান সংবাদ মাধ্যমগুলোর বেশি প্রচার এবং প্রসার ছিল? দেখো, সংবাদ মাধ্যম তো যদি বলা হয়, সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের মধ্যে তো আমাদের হিন্দুস্তান স্ট্যান্ডার্ড ছিল, ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া ছিল, স্টেটসম্যান পত্রিকা ছিল। কিন্তু আমি যদি যুক্তবঙ্গের কথা বলি, এখানে অমৃতবাজার পত্রিকা তুষারকান্তি ঘোষের ছিল, সেটা কিন্তু অনেক পুরনো পত্রিকা, প্রায় 1880 শেষের দিকে তৈরি হয়েছে। ওই পত্রিকা দৈনিকও ছিল, আবার সাপ্তাহিকও ছিল, আবার সপ্তাহে দুবারও এরকম বেরোতো। এবং তার সঙ্গে সঙ্গে ছিল যুগান্তর, যুগান্তর বাংলায় আর অমৃতবাজার ইংলিশে ছিল। এবং তার সঙ্গে সঙ্গে ছিল 1922-23 সালে শুরু হয়েছিল আনন্দবাজার পত্রিকা। এছাড়া ছোট ছোট পত্রিকা তো ছিলই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যদি ভালো করে ইতিহাসটাকে দেখতে হয়, বুঝতে হবে যে কলকাতা শহর এবং যুক্তবঙ্গে কে কোন সংবাদপত্রটা পড়তো। হিন্দু সম্প্রদায় এই আনন্দবাজার, যুগান্তর, মাঝে মাঝে স্টেটসম্যান পড়তো। মুসলমান সম্প্রদায় কিন্তু খুব শিক্ষিত মুসলমানরা তো এগুলি পড়তো, কিন্তু তারা কিন্তু এইরকম পত্রিকা পড়তো না, তারা অন্য পত্রিকা পড়তো। এরকম আজকের দিনে যেমন যারা হিন্দি ভাষী তারা আনন্দবাজার পড়ে না, তারা সন্মাক পড়ে, প্রভাত খবর পড়ে, দৈনিক জাগরণ পড়ে। ঠিক তেমনি তখনকার সময় ওই সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, তাদের পত্রিকা কিছু পড়তো, তাদের পত্রিকা কলকাতা শহর থেকে প্রকাশনা হতো। আকবরে মশরিক 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আজাদ, খুব নামকরা ছিল, মোহাম্মদী ছিল, আর ছিল হচ্ছে দ্য মর্নিং স্টার, খুব নামকরা পত্রিকা। এবং একটি পত্রিকা 1946 সালে প্রথম শুরু হয়, ঠিক এই দাঙ্গা দেশভাগের আগে আগে, এবং পত্রিকার সম্পাদনা করতেন আবুল মনসুর আহমেদ। আচ্ছা, ইনি ছিলেন হচ্ছেন একজন মস্ত বড় সাংবাদিক, এবং ইনি এই পত্রিকাটি শুরু করেন ইত্তেহাদ নাম। ইত্তেহাদ মানে হচ্ছে অ্যালায়েন্স। এই পত্রিকাটার পেছনে ইত্তেহাদ মানে মনে হয় ইউনিটি নাকি, ইউনিটি এন্ড অ্যালায়েন্স। এবং এই পত্রিকার পেছনে একটা মস্ত বড় আশীর্বাদ ছিল বা স্পন্সর ছিলেন হচ্ছেন হুসেন সৈয়দ সুরাবর্দী। এবং এই আবুল মনসুর আহমেদের একটা বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর। এই বইটি ইতিহাসের সব ছাত্রের পড়া উচিত, সেই সময়কার পটভূমিটা ভালো করে জানতে। তার মানেটা দাঁড়াচ্ছে যে এই পত্রিকাদের কিন্তু একটা মস্ত বড় অবদান ছিল, যে এরা কারিগর ছিলেন জনমত গঠন করার। এরাই জনমত গঠন করতেন যে এইভাবে হবে, ওইভাবে হবে, ওই দল এমন করছে, এই দল এমন করছে। এমন একটা সময় হয়েছে যে আমরা তখন
আমি 1946-এর দাঙ্গা ছাড়িয়ে, গ্রেট ক্যালকাটা কিলিং ছাড়িয়ে, নোয়াখালীর দাঙ্গা ছাড়িয়ে আমরা 47-এ ঢুকছি, ঢুকে পড়ছি 47-এ। তার মানে গোটা যুক্তবঙ্গেই কিন্তু তখন একটা বিরাট অস্থির ব্যাপার। এভাবে বাস করা যায় না। দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা, অবিশ্বাস একটা অন্য পর্যায়ে পৌঁছেছে। তার ইতিহাসে পড়তে পড়তে অনেক কিছুই ঘটে তো, এবং তার কারণগুলি ছোট ছোট করে দেখতে হয়। এমন জায়গায় গেল 1947-এর মার্চ মাসে অমৃতবাজার পত্রিকা একটা সমীক্ষা করার প্ল্যান করলেন। গ্যালাপকে দিয়ে? হ্যাঁ, কাদেরকে দিয়ে করাবে? বিশ্ববিখ্যাত সমীক্ষা সংস্থা গ্যালাপ। এই গ্যালাপ ইন্টারন্যাশনাল, আমি যে সংস্থায় কাজ করতাম সেই বেসরকারি সংস্থায় ওই গ্রাহক সন্তুষ্টি, কর্মচারী সন্তুষ্টি, যাকে আমরা পরিভাষায় বলি কাস্টমার স্যাটিসফ্যাকশন, সেই যুগে তুষারকান্তি ঘোষ করেছিলেন কাস্টমার স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ি এনগেজমেন্ট সার্ভে ইত্যাদি। এখনো পর্যন্ত গ্যালাপ একচেটিয়া আধিপত্য রাখে এই সব জিনিসে, এবং গ্যালাপের ওই 10 পয়েন্টস অ্যাবাউট এমপ্লয়ি এনগেজমেন্ট একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, ওনারা এই মার্চ মাসের 15 তারিখ থেকে ওই এপ্রিল মাসের 3rd উইক অবধি এনার সমীক্ষাটা চালালেন। সমীক্ষাটা কি? যে যারা আমাদের কাগজ পড়ে তাদের মধ্যে যারা বাঙালি হিন্দু বা যারা আমাদের কাগজটা পড়ে কারা সেটা পরে বলছি, তাদের মধ্যে থেকে করা হচ্ছে প্রশ্নটা এই যে আপনারা কি বাংলা ভাগ চান? সিম্পল প্রশ্ন, ইয়েস অর নো। দেখা গেল যে 98.3%, 98.3 এই শতাংশ যারা পত্রিকা পড়েন পাঠক, তারা বাংলা ভাগের পক্ষে রায় দিলেন। এটা তো প্রাইমারিলি আরবান ছিল নিশ্চয়ই, আরবান জায়গা যেখানে যেখানে পত্রিকা পৌঁছেছে। সার্কুলেশন ডাইরেক্টলি তো বলতে পারবো না। হ্যাঁ, 5 লাখ লোক ভোট দিয়েছিলেন। তা 5 লাখ লোক মানে 5 লাখ পরিবার। 5 লাখ পরিবার মানে প্রত্যেক পরিবারে যদি আমাদের আরো 5 জন করে সদস্য হয় তাহলে 25 লাখ। কিন্তু ইংরেজি তো সবাই পড়েন না, সুতরাং এটা ইংরেজি মাধ্যমেই হয়েছিল। যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখার হচ্ছে যে এই যে গ্যালাপ ইন্টারন্যাশনালকে দিয়ে এই সংখ্যাটাই, এই সমীক্ষাটা চালানো হলো, তাতে কিন্তু 98.3% মানুষ, যাদেরকে ধরে নেওয়া যায় যে বাঙালি হিন্দু, তারা ভোট দিলেন কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে। তার মানে জনমত ততদিনে তৈরি হয়ে গেছে। এবং আমি কি এটা বলতে পারি, মানে এটা কি কারেক্ট কনক্লুশন যে এইটা এই সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমেই এটা হয়েছে? অমৃতবাজার পত্রিকা বলুন, কি যুগান্তর বলুন, কি আনন্দবাজার বলুন, এটা তো বলাই যায়। কারণ তখনকার দিনের যদি প্রত্যেক দিনের পত্রিকা আমরা পড়ি, পত্রিকার একটা ধরন, একটা আদর্শ থাকে, মানে ট্রেন্ডিং যেটাকে বলছেন, যে জিনিসটা অমৃতবাজার পত্রিকা বা আনন্দবাজার যে জিনিসটা প্রকাশ করে সকালবেলায়, সেই জিনিসটা ইত্তেহাদ বা আজাদ বা মর্নিং স্টার করে না। তাদের ব্যাপারটাই বা তাদের আলোচনার বিষয়বস্তু একটু অন্য থাকে, ওই সম্প্রদায় ঘেঁষা থাকে। তো যেটা বক্তব্য হচ্ছে যে ওই 46 সালের এই পটভূমিতে 47 ঢুকলো। আচ্ছা, তখন আমাদের বড়লাট ছিলেন ওয়াভেল সাহেব 46-এর শেষ অবধি, এবং ততদিনে ক্লেমেন্ট এটলি সাহেব ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বললেন, ঘোষণাই করে দিলেন যে এবার আমরা ক্ষমতা হস্তান্তর করব। তার সময়টা হচ্ছে 48 সাল, 1948 সালে 30শে জুনের মধ্যে। আচ্ছা, উনি বুঝেছিলেন যে কোনো একটা কারণে হয়তো লর্ড ওয়াভেলকে দিয়ে এত বড় কাজ সংগঠিত করা যাবে না। উনি নিয়ে আসলেন একজন পরিচিত লোককে, তিনি খুব করিতকম্মা বলে পরিচিত, তিনি হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, লর্ড মাউন্টব্যাটেনকে তিনি নিয়ে আসলেন। আচ্ছা, এই মাউন্টব্যাটেনকে যে নিয়ে আসলেন, মাউন্টব্যাটেন প্ল্যান তো এই সুবাদেই ব্যাপারটা এসেছিল তো। মাউন্টব্যাটেন প্ল্যান যেটা, ওনার মনে হয় নাম ছিল, উনি আর্ল ছিলেন ভিসকাউন্ট মাউন্টব্যাটেন, কারেক্ট, তাই তো? একটু মাউন্টব্যাটেন প্ল্যান নিয়ে যদি একটু কি। মাউন্টব্যাটেন প্ল্যানটা তো আমাদের এই ভারত ভাগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছে। মাউন্টব্যাটেন প্ল্যানকে ছাড়া ভারত ভাগ বা দেশ ভাগের কথা ভাবাই যায় না। 3রা জুন এই মাউন্টব্যাটেন প্ল্যানটা
প্রস্তাবটা রাখা হয় 47 সাল। 47 সাল, ততদিনে কিন্তু উনি ছাড়পত্র পেয়ে গেছেন। ওনার বসকে, এটা জানতে হবে, ওনার বস কিন্তু ক্লেমেন্ট অ্যাটলি নন, ওনার বস হচ্ছেন স্যার প্যাথিক লরেন্সও নন, কারণ প্যাথিক লরেন্স ততদিনে তার সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া নন। ওনার বস আরেকজন নতুন, আর্ল অফ লিস্টোয়েল, লর্ড লিস্টোয়েল। লিস্টোয়েল ছিলেন হচ্ছেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। উনি ওনার কাছ থেকে সব কিছু ছাড়পত্র এবং অনুমোদন পেয়েছেন, এবং 3rd of June 1947 উনি মাউন্টব্যাটেন প্ল্যানটা, প্রস্তাবটা পেশ করেন। সেখানে পরিষ্কার করে বলা হলো যে ক্ষমতা ছাড়া হবে এবং একটা পদ্ধতির মধ্যে দিয়ে ছাড়া হবে। পাঞ্জাব প্রদেশে এবং বঙ্গপ্রদেশে যে আইনসভা আছে, ওই আইনসভা ভোট করবে। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, ওদিক থেকে পাঞ্জাবের যেটা, হ্যাঁ, এই দুই অ্যাসেম্বলি, তারা তাদের নির্বাচিত সদস্যরা ভোট করবে। ভোটটা কীরকম হবে? ভোটটা এমন হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা মনে রাখতে হবে যে উনি সব কিছু লিখে দিলেন। ওনার 5 নম্বর ধারা, 6 নম্বর ধারা, 8 নম্বর ধারা, সেক্রেটারি অফ স্টেট যিনি ছিলেন ওখানকার, তিনি লিখে দিলেন না, তিনি ওই মাউন্টব্যাটেনকে বললেন, এবং প্ল্যানের মধ্যে এটা এলো। এবং এটা কিন্তু আমাদের সম্পূর্ণ আলোচনা হলো ওই জিন্না সাহেবের সঙ্গে, এবং আমাদের কংগ্রেসের নেতৃত্ব প্যাটেল সাহেব এবং জওহরলাল নেহরুর সঙ্গে, এবং পুরো ব্যাপারটা কিন্তু খোলাখুলি আলোচনা হয়েছে। নাহলে তো ওরা যদি বাদ ছাদেন তাহলে তো হবে না। প্ল্যানটার মধ্যে মেইন পয়েন্টটা ছিল হচ্ছে, সব থেকে যেটা বলা হয় যে পয়েন্ট টু বি নোটেড, সেটা ছিল হচ্ছে যে আইনসভাতে ভোট হবে, এবং ভোটে এমনভাবে ভোট হবে যে যে প্রদেশে মুসলিম জনসংখ্যা বেশি, সেই সব কেন্দ্রের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা একভাবে ভোট দেবেন, আর যেই সব অঞ্চল বা কেন্দ্রে হিন্দু সম্প্রদায় বেশি, তাদের নির্বাচিত প্রতিনিধি ভোট দেবেন। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে দাঁড়ালো হচ্ছে, যদি খুলনা একটা কেন্দ্র হয়, সেই খুলনার প্রতিনিধি হচ্ছেন হিন্দু, আবার ময়মনসিংহ যদি একটা কেন্দ্র হয়, সেই কেন্দ্র কিন্তু মুসলমান অধ্যুষিত, কিন্তু তার প্রতিনিধি হিন্দু। আচ্ছা। আবার এখানে বীরভূমে কেন্দ্র হচ্ছে হিন্দু অধ্যুষিত, কিন্তু তার প্রতিনিধি মুসলমান, তার মানে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এই ঘটনাটা আসল ঘটলো হচ্ছে 20শে জুন। আচ্ছা, 20শে জুন। তো মোটামুটি 20শে জুনের ঘটনাতে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে একটা ভোটাভুটি হলো। তার আগে কিন্তু অ্যাসেম্বলি চলছিল। হ্যাঁ, অ্যাসেম্বলি তো 20শে জুন কিন্তু মাউন্টব্যাটেন প্ল্যানেরই একটা অংশ, এই যে ভোটাভুটির ব্যাপার। হ্যাঁ, তার মানে 46 সালে সংগঠন হয়, আমাদের আইনসভা হলো, মন্ত্রিসভা হলো, সেখানে সুরাবর্দী সাহেব চিফ মিনিস্টার হলেন 46 সালে। তারপরে জ্যোতি বসু ওখানকার সদস্য হলেন, এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি চললো, অনেক রকমের আলোচনা হলো। এটা কিন্তু সেই একটা বছর ধরে চললো। আচ্ছা, এইটা নিয়ে আরো বিস্তারিত আপনার কাছে শুনবো। আমি খালি একটাই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করার আছে। এই যে আপনি বিধানসভার কথা বললেন, জ্যোতিবাবু এবং বিভিন্ন লোকেরা ছিল, সুরাবর্দী সাহেবদের মধ্যে যে বার্তালাপ হতো, কথাবার্তা হচ্ছে, প্রসিডিংস যেটা লেজিসলেটিভ কাউন্সিলের, এই প্রসিডিংসের সঙ্গে আজকাল এই যে কেন্দ্রের পার্লামেন্টে বা রাজ্যসভায় বা আমাদের এখানে বিধানসভাতে এই যে লেনদেন হয়, এর মধ্যে কীরকম তারতম্য আছে? আমি বলছি, যখন কিরম বলে দিচ্ছি একটু, আমি কিরম অ্যাঙ্গেল থেকে উত্তরটা চাইছি। বা তখনকার পটভূমি আর আজকের পটভূমিতে তাদের ভাষা, তাদের সহবত, তাদের সৌজন্য, এত যেখানে ঘোরতর ব্যাপার চলছে, পার্টিশনের মতন একটা ব্যাপার, এত ভেদাভেদ রয়েছে, তার মধ্যে এদের মধ্যে নিজেদের মধ্যে ধরুন জ্যোতিবাবু আর সোহরাওয়ার্দী সাহেবের মধ্যে কীরকম কথাবার্তার লেনদেন হতো? একদম ভালো প্রশ্ন করেছো। তার আগে বলে রাখি যে জুলাই মাসে 1946 সালে, জুলাই আগস্ট বা শেষের দিকটাতে, তখন কিন্তু পুরোদমে আইনসভা চলছে, অ্যাসেম্বলি সিটিং হচ্ছে। সেখানে কিছু তথ্য আমার কাছে আছে, এগুলি কিন্তু প্রকাশিত, এটা সবাই দেখতে পারে। সেই তথ্যে হচ্ছে ওই দিনের কার্য প্রণালী, মানে মিনিটস অফ দ্য মিটিং, ওই দিনে কি কি হয়েছে, কে কি প্রশ্ন করেছে। আজকের দিনেও যেমন হয় আমাদের লোকসভাতে, বিধানসভাতে কে কি প্রশ্ন করেছে,
কোন প্রশ্ন বা কোন উত্তর আমরা রেকর্ডে রাখবো বা রাখবো না বা বাদ এক্সপাঞ্জ দেবো। করবো কিনা। এক্স্যাক্টলি। তো আমার কাছে না একটা ছোট্ট কাটিং আছে, সেটা থেকে পড়ে শোনাচ্ছি, তাহলে একটা শোনান, আইডিয়া হবে। জ্যোতি বসু সাহেব, ভদ্রলোক, তিনি স্পিকারকে জিজ্ঞেস করছেন, এটা 20শে জুন, 20শে জুন নয়, তার আগে, 20শে জুনে আমরা পরে এটা আসছি, জুলাই 46-এ। 46-এর ওই শেষের দিকটাতে। জ্যোতি বসু সাহেব জিজ্ঞেস করছে, তিনি কিন্তু খুব ডাকসাইটে বিধায়ক ছিলেন, ওই অল্প বয়স, তখন ওনার বয়স হচ্ছে 33-34 বছর রেলওয়ে বয়স। ট্রেড ইউনিয়নকে রিপ্রেজেন্ট করতেন। ঠিক কথা। তিনি প্রশ্ন করলেন, স্যার, I gave notice of an adjournment motion in order to adjourn the business of the House to discuss the failure of the Chief Minister to release all the political prisoners. আচ্ছা, একদম অভিযোগ ডাইরেক্টলি উনি কাকে করছেন? হোসেন সোহরাওয়ার্দীকে। হ্যাঁ, Failure to release the political prisoners, I am accusing the Chief Minister. হ্যাঁ, আর সবই কিন্তু ইংরেজি ভাষায় হচ্ছে। হ্যাঁ, সোহরাওয়ার্দী সাহেব বললেন, again, on a point of order, sir, certainly any such statement cannot be backed by a speech which is equivalent to placing argument before the House. উনি বললেন। হ্যাঁ, এবার জ্যোতি বসু সাহেব উত্তর দিচ্ছেন, I shall certainly accept the ruling of the speaker, if certainly not that of the chief minister. আচ্ছা, আমি স্পিকারের কথা মানতে বাধ্য, চিফ মিনিস্টারের কথা মানতে বাধ্য নই। কারণটা, আমার প্রশ্ন ছিল স্পিকারকে। এবার তো স্পিকারকে বলতেই হয়। স্পিকারকে সেই সময়কার দিনে ছিলেন নুরুল আমিন, খুব নামকরা। তিনি বললেন, প্লিজ টেক ইউর সিট। জ্যোতি বসু সাহেবকে বললেন। জ্যোতি বসু বললেন, অ্যাকসেপ্টিং মিস্টার স্পিকার স্যার। আচ্ছা, তখন হয়তো তিনি দাঁড়িয়ে আছেন, তাই মিস্টার স্পিকার বললেন, ওয়েল মিস্টার বাসু, when the speaker is on his legs, ওকে, I think you ought to resume your seat. বাহ, Will you kindly take your seat? ব্যাপারটা বোঝা গেল যে কোন স্তরে সৌজন্য দুজনের মধ্যে। এবং জ্যোতি বসু, উনি 33 বছরের তরুণ যুবক, ওনাকেও সম্মান দিয়ে কথা বলছেন স্পিকার। আজকের দিনে ভাবা যায় না, কল্পনাতীত। তাহলে একটা প্রসঙ্গ থেকে আমরা শেষে যাচ্ছি যে অধিবেশন কিভাবে চলে। এবারে আমরা ঢুকবো 20শে জুনে, যেদিনকা বাংলার ভাগ্য নির্ধারণ হবে। যাই হোক, বাংলা ভাগ ও রাট্রিফারি খুঁটিনাটিতে আজকে অনেকটা আমরা এগোলাম। আমরা সামনের এপিসোডে 20শে জুনকে নিয়ে আলোচনা করব আরও বিস্তারিতভাবে। নমস্কার, সঙ্গে থাকবেন। নমস্কার।